অসাধু কর্মকর্তাদের কারণে সরকারের কল্যাণমুখী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী, জীবনমান উন্নয়নে আয় বৈষম্য কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম, কমেছে আদা, রসুন, পেঁয়াজের দামও। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুরান ঢাকায় জমে উঠেছে শাখা সিঁদুরের বেচাকেনা, জমজমাট পূজার সরঞ্জাম বিক্রিও। এবং ভারতীয় মোবাইল কোম্পানিগুলোকে প্রতিটি কল ড্রপের জন্য ক্ষতিপূরণ গুনতে হবে 1 রুপি, দেয়া হবে 3 দিনে সর্বোচ্চ 3 বার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। কালের বিবর্তনে দেশের মানুষের বেড়েছে আয়, উন্নত হয়েছে জীবনযাত্রার মান, তারপরও দারিদ্রতার অভিশাপ থেকে বেরিয়ে আসতে পারেনি অনেকে। অর্থনীতিবিদদের মতে দারিদ্র্য বিমোচনে সরকারের নানা কল্যাণমুখী প্রকল্প থাকলেও কিছু অসাধু কর্মকর্তার কারণে সুবিধা বঞ্চিত হয়ে আছেন দরিদ্র জনগোষ্ঠী। এছাড়া দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয় বৈষম্য কমানোর প্রতিও জোর দেন অর্থনীতিবিদরা। দেখুন সাদিকুর রহমানের রিপোর্ট। হালিমা বেগম, বয়স 90-এর ঘরে। জীবনের ক্রান্তিলগ্নে এসেও ক্ষুধার তাড়নায় প্রতিদিনই জীবিকার সন্ধানে রাস্তায় বের হন তিনি। থাকলে কাম হইবে কি, আচ্ছা তুই দেখা দিয়ে আন, ওই খাতে আমি সরকারি কিচ্ছু হই না। সুবিধাবঞ্চিত গ্রামাঞ্চলের অনেকেই ভাগ্য পরিবর্তনের আশায় কাজের সন্ধানে ঠাঁই নেন রাজধানীতে। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী দৈনিক 100 টাকার কম আয়ের মানুষকে দরিদ্র বলা হয়। খেটে খাওয়া মানুষের অনেকের আয় এর থেকে বেশি হলেও বাস্তবতাই বলে দেয় তারা দরিদ্র। কাম কাজ করা হলে পয়সা পায় না হলে তো বই খাওয়ানো করতো। মাঝে মাঝে তো বাজার থাকে না, মনে করেন যে অনেক সময় না খায় থাকতে হয়। রাস্তা ঠাই না, লাগাবে ঘর বাড়ি নেই, কিছু নাই, খাট পালং কিংবা বিছানা নেই, খেয়ে না খেয়েই দিন কাটে তাদের। তারপরও নানাভাবে উপার্জনের মাধ্যমে প্রতিদিন সুখের সন্ধানে ছুটে চলেছেন এই বস্তির খেটে খাওয়া মানুষগুলো। দারিদ্র্য বিমোচনে সরকারি নানা কল্যাণ তহবিল থাকলেও তা থেকে বঞ্চিত অনেকে। তবুও জীবনের চাকা চলেছে আপন গতিতে। বুড়া মানুষ, আমি তো আর রিক্সা চালার পাই না, কোনো ভ্যান গাড়ি চালার পাই না, কোনো পেটের ভাত চালাই জাহান্না বাঁচাই আর কি করবো। অভাবের জন্যই তো আছে, আসে এই কষ্ট করে খাবার নাকছি। দারিদ্র্য বিমোচনে সরকারি পদক্ষেপগুলোর সঠিক তদারকির প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তুলনামূলকভাবে যে দারিদ্র্য, সেই দারিদ্র্য কিন্তু বাংলাদেশে কমছে না, বরং বাড়ছে। সেটা হলো ইনইকুয়ালিটি বা বৈষম্য। যেই টাকাগুলো সরকার কল্যাণমূলক তহবিল হিসেবে দিচ্ছে, সেগুলো যাদের মাধ্যমে দিচ্ছে, যেই পথে দিচ্ছে, সেই পথে কতগুলো দুর্নীতিবাজ লোক থাকার কারণে সেই টাকাগুলো বাইরে চলে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে কল্যাণমূলক ভাতা যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো এফিশিয়েন্টলি এবং দক্ষতার সঙ্গে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বৈষম্য কমিয়ে আনার প্রতিও জোর দেন তিনি। দারিদ্র্যের হার আর 25% থাকবে না। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ধানের দাম কমায় রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম, পাশাপাশি কমেছে আদা, রসুন, পেঁয়াজের দামও। তবে আগের তুলনায় বেচা বিক্রিও কমেছে জানালেন বিক্রেতারা। এদিকে চিনি আর ছোলার দাম কিছুটা বাড়লেও বোতলজাত সয়াবিন এবং ডাল সহ বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। সরবরাহ স্বাভাবিক থাকার পাশাপাশি ধানের দাম কমার প্রভাব পড়েছে চালের পাইকারি বাজারে। কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে দেশীয় আমদানি করা চালের দাম। দাম আরো কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা চালই কেজিতে 2 টাকা করে কমছে। গত সপ্তাহে চালের দামটা বৃদ্ধি ছিল, ধানের দাম বেশি ছিল। সপ্তাহখানেক ভিতরে হয়তো আরো 2 টাকা 3 টাকা কমবে। মিনিকেট 44, 45, সন্না চাল 30 টাকা, 34 টাকা, 33 টাকা, পোলা চাল 74 টাকা, 75 টাকা, নাদি চাল 52, 55।
এদিকে পর্যাপ্ত আমদানি হয় সপ্তাহের শুরুতে কেজিতে 15 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। রসুনের দামও কমেছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। আদার দাম কমেছে কেজিতে 15 টাকা, বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা না থাকলেও কমেছে বিক্রি। রসুন ছিল 96-97 টাকা, আজকে বেচেছি 88 থেকে 90 টাকা কেজি। আর দেশি পেঁয়াজ 80 টাকা কেজি বেশি, 70 টাকা বেশি, আজকে বেশি 55-56 টাকা। এলচি পেঁয়াজটা কমছে 10-15 টাকা, আজকে বেশি 40 থেকে 42 বেশি এলচি পেঁয়াজ। আর চায়না বেশি 25-26 টাকা। দাম কমার সম্ভাবনা আছে। কাটিং কম হইতাছে, বেচাইনি কম হইতাছে, খুচরা সেল দেয় তাকে কিনা বেচা কম। এদিকে সব ধরনের ডাল ও বোতলজাত সয়াবিনের দাম স্থিতিশীল থাকলেও লিটারে 4 টাকা পর্যন্ত কমে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 72 টাকায়। তবে কেজিতে 1 টাকা বেড়েছে চিনির দাম, আর 4 টাকা বেড়ে ছোলা বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকায়। ঈদের আগে যেরকম ছিল তার চেয়ে অর্ধেক নাই মারছে বেচা বিক্রি। চিনির দাম ছিল আপনার 1740 টাকা, এই সপ্তাহে 1810 টাকা, বস্তাপতি আপনার 50 টাকা বাড়ছে। আর দেশি মুসুরি ডাল গত সপ্তাহে তো 117 থেকে 18 টাকা ছিল, এই সপ্তাহে তাই আছে। আর বিদেশি আপনার ডাল যেটা 90 টাকা, কোয়ালিটি ভেদে আপনার 94 টাকা পর্যন্ত বিক্রি করতেছে। তবে স্থিতিশীল রয়েছে এলাচ, লবঙ্গ, দারুচিনি সহ সব ধরনের মশলার দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী কমলদের কাছে। পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, আসাদগঞ্জ সহ আশপাশের পুরো এলাকাটি শত শত পণ্যবাহী ট্রাক ঢুকছে এবং আবার এসে পণ্য খালাস করে চলে যাচ্ছে এসব ট্রাক। অর্থাৎ আবহাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকায় কিন্তু চাহিদার তুলনায় প্রতিটি পণ্যের সরবরাহ রয়েছে অতিরিক্ত, যে কারণে ভোজ্য তেল ছাড়া অধিকাংশ ভোগ্যপণ্যের দাম কিন্তু কমতির দিকে। আজ আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম সবচেয়ে কম অবস্থায় রয়েছে। পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ 40 থেকে 45 টাকা কেজি ধরে, যেটি গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 47 টাকা কেজি। একইভাবে আমরা মিশর থেকে আসা পেঁয়াজ দেখতে পাচ্ছি, আজ বিক্রি হচ্ছে 23 টাকা কেজি ধরে, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 24 থেকে 25 টাকা প্রতি কেজি। এছাড়া চায়না থেকে আনা পেঁয়াজ বিক্রি হচ্ছে 23 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 24 টাকা। একইভাবে পাকিস্তান থেকে আসা পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে 30 টাকা। এই পাকিস্তানের পেঁয়াজটি কিন্তু প্রতি কেজিতে 5 টাকা করে কমেছে। গত সপ্তাহে পাকিস্তানের পেঁয়াজ বিক্রি হয়েছিল 35 টাকা। একইভাবে চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক থাকায় আদা এবং রসুনের দামও কিন্তু অপরিবর্তিত বা কিছুটা কমতির দিকে রয়েছে। আজ আদা বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি, গত সপ্তাহে আদা বিক্রি হয়েছিল 52 টাকা করে। আর একই সাথে রসুন বিক্রি হচ্ছে আজ 88 থেকে 90 টাকা, গত সপ্তাহে বিক্রি হয়েছিল রসুন প্রতি কেজি 92 টাকা করে। আর একইভাবে আমরা দেখতে পাচ্ছি আজ ডালের দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে মসুর ডাল বিক্রি হয়েছে 90 থেকে 125 টাকা, আর 90 সে আজ মসুর ডাল বিক্রি হচ্ছে সর্বনিম্ন 92 টাকা এবং সর্বোচ্চ 123 টাকা করে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি মুগ ডাল গত সপ্তাহে 90 টাকা বিক্রি হলো, আজ বিক্রি হচ্ছে কিন্তু 89 টাকা, অর্থাৎ কেজি প্রতি মুগ ডালের দাম কমেছে 1 টাকা করে। আর চনার ডাল যেটাকে বলা হয় চট্টগ্রামের ভাষায়, সেই চনার ডাল বিক্রি হচ্ছে আজ 60 থেকে 62 টাকা। বুকিং রেট কমে বেড়ে যাওয়ার কারণে এই ডালের দাম কেজি প্রতি 2 টাকা বেড়েছে। গত সপ্তাহে এই ডাল বিক্রি হয়েছিল 62 টাকা প্রতি কেজি। আর একইভাবে আমরা দেখতে পাচ্ছি আজ মটর ডাল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, যে ডাল গত সপ্তাহে ছিল 35 থেকে 70 টাকা। একইভাবে কিন্তু কমেছে চিনির দামও, আর চিনি বিক্রি হচ্ছে প্রায় 39 টাকা কেজি ধরে, গত সপ্তাহে চিনি বিক্রি হয়েছিল 39 টাকা 50 পয়সা। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন অধিকাংশ পণ্যের কিন্তু দাম বুকিং রেট কিছুটা কমেছে, আর এর ফলে বাজারের স্থিতি অবস্থা আছে, অর্থাৎ ঈদের সময় যেসব পণ্যের দাম বেড়ে গিয়েছিল কিছুটা, সেসব প্রতিটি পণ্যের দাম কিন্তু এখন অনেকটা কমে আসছে। তবে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ায় কিছুটা অনেকটা বেড়েছে ভোজ্য তেলের দাম। আমরা দেখেছি গত দুই সপ্তাহ ধরে কিন্তু ভোজ্য তেলের বাজার কিছুটা অস্থিতিশীল অবস্থা রয়েছে। আর সোয়াবিন তেল বিক্রি হচ্ছে 2780 টাকা কেজি প্রতি মন, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 2790 টাকা, তবে তার আগের সপ্তাহে কিছুটা বেশি ছিল। আর আজ সুপার সোয়াবিন বিক্রি হচ্ছে 2260 টাকা কেজি ধরে, 2260 টাকা প্রতি মন। সুপার সোয়াবিন বিক্রি হচ্ছে প্রতি মন 2260 টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 2280 টাকা ধরে। একই সাথে পাম অয়েল মন প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে, আজ পাম অয়েল বিক্রি হচ্ছে 2030 টাকা প্রতি মন, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 2020 টাকা। আপনি জানেন যে কিন্তু এই গরম যখন গ্রীষ্ম মৌসুম চলে বা গরম পড়ে, তখন কিন্তু পাম অয়েল তেমন বিক্রি হয় না, তখন কিন্তু পাম অয়েলটা বেশি বিক্রি হয়, যদি গলে যায় পাম অয়েল এবং সুপার সোয়াবিনটা বেশি বিক্রি হয়, সোয়াবিন তেল তেমন বিক্রি হয় না। অর্থাৎ যেহেতু আগামীতে শীত আসছে, শীত আসলে কিন্তু সোয়াবিন তেলের দাম আরো কিছুটা বাড়বে বলে ব্যবসায়ীরা বলছেন। এক্ষেত্রে আমরা যেটা খবর নিয়েছি যে ঈদের সময় কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রতি মন সোয়াবিনের দাম 200 থেকে 300 রিঙ্গিত বেড়ে গিয়েছিল, তার প্রভাব পড়েছিল এই বাংলাদেশের বাজারে। কারণ আপনি জানেন যে চট্টগ্রাম যে খাতুনগঞ্জ পুরোপুরি আমদানি নির্ভর, অর্থাৎ বিদেশ থেকে আমদানি করা পণ্য চট্টগ্রাম বন্দর হয়ে এই খাতুনগঞ্জ
খাতুনগঞ্জে চলে আসে। এই খাতুনগঞ্জে আসার পরে এসব পণ্য পাঠানো হয় দেশের অন্যান্য বাজারগুলিতে, যে কারণে আন্তর্জাতিক বাজারের উপরে কিন্তু পুরোপুরি উঠানামা করে, তার প্রভাবটি সরাসরি এসে পড়ে এই চাকতায়, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ এলাকায়। এখানে প্রায় 5,000-এর বেশি বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যারা এইসব পণ্য আমদানি করে থাকে সরাসরি, এবং এইসব আমদানি চট্টগ্রাম বন্দর দিয়ে চট্টগ্রাম খাতুনগঞ্জে প্রবেশ করে, চাকতা আসাদগঞ্জে প্রবেশ করে। এরপরে মূলত তারা বিভিন্ন আশপাশের যে বাজারগুলো রয়েছে বা জেলাগুলো রয়েছে, সে সাথে দেশের অন্যান্য জেলার বাজারগুলোতে কিন্তু এখান থেকে পণ্য পাঠানো হয়। আমরা দেখেছি যে আজ কিন্তু প্রচুর পরিমাণে আদা, রসুন, পেঁয়াজ আসছে এই বাজারের মধ্যে, এবং এইসব পণ্যের বাজার কিন্তু এখন 6 লাখ। আমরা দেখেছি বিশেষ করে যে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আদা রসুনের দাম বাড়লো এইসব, এরপরে আবার দাম পড়তির দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাক ভর্তি পেঁয়াজ ভর্তি শত শত ট্রাক এখন খাতুনগঞ্জ এলাকায় প্রবেশ করছে, এবং এইসব পণ্য কিন্তু লোড আনলোড চলছে। যেমন তারা ট্রাক থেকে নামিয়ে এইসব পণ্য গুদামে ভরে রাখছে, আবার এইসব পণ্য তুলে দিচ্ছে তারা ট্রাকে করে অন্যান্য বাজারগুলিতে। অনেকটা জমজমাট পরিস্থিতি চলছে এই চাকতায়, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জ এলাকার। আপনি জানেন যে আমদানি আন্তর্জাতিক বাজারের উপরেই কিন্তু বাংলাদেশের এই যে বাজারগুলো নির্ভর করে, কারণ আমদানি পণ্য বাংলাদেশকে অধিকাংশ ভোগ্যপণ্য আমদানি করতে হয়, বিশেষ করে ভারত, পাকিস্তান, চীন, মিশর, মালয়েশিয়া এবং সব রাজ্য সহ অন্যান্য দেশ থেকে কিন্তু আমদানি করতে হয়। ওসব দেশে কিন্তু যদি বুকিং রেট বেড়ে যায় অথবা দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকে, তখন কিন্তু সব ধরনের পণ্যের দাম বাড়তে থাকে। কিন্তু এখন যেহেতু আবহাওয়া অনুকূল রয়েছে এবং শেষে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, এবং একই সাথে আন্তর্জাতিক বাজারও কিন্তু অধিকাংশ ভোগ্যপণ্যের দাম কমছে, তারই প্রভাব পড়েছে এই চট্টগ্রামের খাতুনগঞ্জ বা আসাদগঞ্জের যে পাইকারি বাজার সেখানে। তবে আরেকটি বিষয় বলে রাখা উচিত, কিন্তু ভোগ্যপণ্যের এই যে পাইকারি বাজারে দাম কিছুটা কম থাকলেও তার কিন্তু সরাসরি গিয়ে প্রভাব পড়ছে না এক্ষেত্রে খুচরা বাজারগুলিতে। খুচরা বাজারগুলিতে দেখেছি আমরা পেঁয়াজ বিক্রি হচ্ছে অনেকটা বেশি দামে, বা আদা রসুন সহ অন্যান্য সবগুলো পণ্য বিক্রি হচ্ছে কিন্তু বেশি দামে। এর জন্য ব্যবসায়ীরা বলছেন আমাদের এখানে বাংলাদেশে বা চট্টগ্রাম শুধুমাত্র রমজান মাসে বা ঈদের আগে করে বাজার মনিটরিং করা হয়, এরপর আর বাজার মনিটরিং তেমন প্রভাব থাকে না, আর এর প্রভাবটি পুরোপুরি এসে পড়ে কিন্তু এসব বাজার। অর্থাৎ ভোগ্য বা পাইকারি পর্যায়ে দাম কমলেও কিন্তু খুচরা বাজারে তেমন তার দাম আর কমে না, বা দাম কমানো তেমন প্রভাব থাকে না। এর ফলে কিন্তু সাধারণ যে ভোক্তা রয়েছে, ভোক্তাদেরকে চড়া দামে এইসব পণ্য কিনতে হয়। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন, অর্থাৎ পাইকারি যারা ব্যবসায়ী রয়েছেন খাতুনগঞ্জের, তারা বলছেন যদি এসব বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয় বা সবসময় বাজার মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, তাহলে হয়তো সাধারণ যারা ক্রেতা আছে তারা কম দামে কিছুটা ভোগ্যপণ্য কম দামে কিনতে পারবে। কারণ কিন্তু আপনি জানেন যে আন্তর্জাতিক বাজারে যেমন ভোগ্যপণ্যের দাম কমছে, একই সাথে আন্তর্জাতিক বাজার যেমন পণ্য এবং সরবরাহ বা স্বাভাবিক রয়েছে, আবহাওয়া অনুকূল রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তার ফলে কিন্তু এই যে পাইকারি পর্যায়ে পণ্যের দাম কমছে, কিন্তু সরাসরি গিয়ে তার পণ্য কোনো প্রভাব পড়ছে না খুচরা বাজারে গিয়ে। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি যদি বাজার মনিটরিং সবসময় করা হয়, তাহলে হয়তো সাধারণ ভোক্তারা এর সুফলটা পাবে। এখন পর্যন্ত এ ছিল দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। দর্শক, সহকর্মী কমল দে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন পাইকারি বাজারের ব্যস্ততা এবং বিভিন্ন নিত্যপণ্যের দরদাম। শারদীয় দুর্গাপূজায় নতুন পোশাকের সাথে উৎসবের রঙে নিজেদের রাঙাতে পুরান ঢাকায় শাঁখারী বাজারে জমে উঠেছে শাঁখা, সিঁদুর ও আলতার বিকিকিনি। চাহিদা বেড়ে যাওয়ায় এখন ব্যস্ত সময় পার করছেন শাঁখার কারিগররাও। সাজানো হবে মা দুর্গাকেও, তাই প্রতিমার নতুন পোশাক ও মুকুটের সাথে দেবীকে অঞ্জলি দেওয়ার থালা, প্রদীপ সহ পূজার নানা সরঞ্জামের বিক্রিও জমজমাট। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পূজা মণ্ডপ সহ সর্বত্রই এখন উৎসবের আমেজ। মা দর্শনে সবাই সাজবেন নতুন সাজে, তাই নতুন পোশাকের সাথে দেবী দুর্গাকে বরণে নতুন শাঁখা, সিঁদুর ও আলতার জন্য পুরনো ঢাকার শাঁখারী বাজার এখন হিন্দু রমণীদের পদচারণে মুখর। ইচ্ছা করে যে নতুন শঙ্খ, সিঁদুর, নতুন বস্ত্র পরা মা দেবীর এখানে চরণে উপাস থেকে পূজার একটা আনন্দ। শাড়ি কিনলাম, আলতা, সিঁদুর, টিপ, শাঁখা, এই তো এগুলো কিনে তারপরে তোমাকে বরণ করতে যাব। সারা বছর শাঁখা পরলেও সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে নতুনত্ব চায় গৃহবধূরা, আর ক্রেতাদের খুশি করতে নতুন ডিজাইনের শাঁখা বানাতে ব্যস্ত কারিগররা। পুজো আসলে সবাই নতুন কিছু চায়, আমাদের মধ্যে এটাও থাকে, একটা নতুন নকশা বাইর করা। প্রতি বছরই নতুন আঙ্গিকে ডিজাইন এবং সমস্ত কোয়ালিটিগুলোকে আমরা সাজাই। সোনা বাঁধানো যে আধুনিক ডিজাইন, তারপরে পাথরের শাখা, মকর মুখ শাখা, চিকন চুরি শাখা,
সেটার চাহিদাটা একটু বেশি। সাজানো হবে মা দুর্গা ও তার সন্তানদের, তাই প্রতিমার জন্য নতুন কাপড়, মুকুট সহ ক্রেতাদের চাহিদা মেটাতে হরেক রকম পূজার উপকরণে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। আলতা, সিঁদুর, পাঁচালি, ধর্মীয় উপকরণগুলি সব দুর্গা পূজার উপলক্ষে বেশি চলতেছে এখন। আমরা যেরকম সাজি, মাকেও সাজানোর জন্য আমরা এখানে আসছি। আমরা কাপড় চোপড় কেনার জন্য আসছি, যাতে মা আমাদের এখানে সাজাতে পারি ভালোভাবে। প্রদীপ, আলতা, সিঁদুর এগুলো, তারপর ধূপ ধুনা, আগরবাতি সবকিছু নিয়ে যেতে হয় পুজোর মণ্ডপে। বিক্রেতারা জানান পূজার আনুষ্ঠানিকতা শুরু হলে বিক্রি আরো বাড়বে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক অর্থনীতির মন্দাভাব উন্নত দেশগুলোর জন্য মাথা ব্যথার কারণ হলেও বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য তার সুফল বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। চতুর্থ মালয়েশিয়া শোকেস 2015 উপলক্ষে খিলক্ষেতের বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, অভিন্ন উন্নয়ন স্বার্থ ও প্রচেষ্টার কারণে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, যা দুদেশের অর্থনীতিকেই সমৃদ্ধ করছে। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার নরলিন বিনতে ওথমান ছাড়াও অনুষ্ঠানে দুদেশের শীর্ষ ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। এদিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চলছে মালয়েশিয়ান বিভিন্ন পণ্য নিয়ে 3 দিনের প্রদর্শনী শোকেস মালয়েশিয়া 2015। প্রদর্শনীর প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। আর দর্শনার্থীরা বলছেন, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে দেশি ক্রেতারা খুব সহজে বিশ্বমানের পণ্যের স্বাদ পাচ্ছেন। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। মালয়েশিয়ান খাবার, স্বাস্থ্য এবং বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে। তাই মালয়েশিয়ান বিভিন্ন কোম্পানির এসব পণ্যের প্রচারণায় ঢাকায় চলছে 3 দিনের শোকেস মালয়েশিয়া 2015। চতুর্থবারের মতো এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান ছাড়াও প্রদর্শনীতে অংশ নিয়েছে বিভিন্ন ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানি। আর ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছে মালয়েশিয়ান প্রতিষ্ঠানগুলো। গাড়ি যদি কোনো চুরি হয়ে যাবে আশঙ্কা থাকে, গাড়ি ওখান থেকে ইন্টারনেট থেকে গাড়ি বন্ধ করে দিতে পারি। এতে আমাদের লোকেশন রিপোর্ট আছে, লাইভ ট্র্যাকিং আছে। মালয়েশিয়াতে স্বাস্থ্য সেবার জন্য বেশ কয়েকটি আধুনিক হাসপাতাল রয়েছে, যেখানে হার্ট থেকে শুরু করে সব ধরনের আধুনিক সেবার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশিদের জন্য এই সেবা বেশ সাশ্রয়ী হবে বলে আমি মনে করি। Consistent annual checkup is good. This is our first time here and বাংলাদেশ একটি বড় জনসংখ্যা প্রধান দেশ, যেখানে মালয়েশিয়ান পণ্যের একটি বড় বাজার হতে পারে। এছাড়া আমাদের বেশ কিছু পণ্যের ব্যাপারে এখানে বেশ ভালো আগ্রহ লক্ষ্য করছি, তাই আমরা আমাদের পণ্যের ব্যাপারে বেশ আশাবাদী। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে শুধুমাত্র মালয়েশিয়ান প্রতিষ্ঠানই নয়, দেশীয় কোম্পানিগুলো লাভবান হতে পারে বলে মনে করেন দর্শনার্থীরা। পাশাপাশি দেশীয় ক্রেতারাও লাভবান হতে পারে বলে মনে করেন তারা। আমরা মালয়েশিয়া না গিয়ে ওইখানে অনেক ধরনের ব্র্যান্ডিংই হচ্ছে, বিভিন্ন পণ্য যেমন খাওয়া, তারপর বিভিন্ন ওদের মেডিকেল ফ্যাসিলিটিস কি। আমাদের যত বেশি এরকম মেলাগুলো হবে তত বেশি আমরাও বিজনেসের অপরচুনিটি পাবো। অ্যাট দি এন্ড অফ দি ডে আমাদের যদি এটা অর্থনীতিতে হেল্প করে, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। 1 বছর পরপর আয়োজিত মেলায় শুধুমাত্র বাংলাদেশে নয়, মালয়েশিয়াতেও শোকেস বাংলাদেশ নামে প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কৃষিকে প্রযুক্তি বান্ধব করে সামনে এগিয়ে নিতে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ধান ও শস্য প্রযুক্তি প্রদর্শনী। দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে এসেছে তাদের সর্বাধুনিক পণ্য ও সেবা। কৃষি নির্ভর পণ্য উৎপাদনের সঙ্গে জড়িতরাও মেলায় আসছেন আগ্রহ উদ্দীপনা নিয়ে। এ প্রদর্শনীর মাধ্যমে দেশের উৎপাদিত কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রচার প্রসার বাড়বে বলেও মনে করছেন আয়োজকরা। সাজিদ রাজুর রিপোর্ট। কৃষি প্রধান বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে এই কৃষিকে ভিত্তি ধরেই। তবে প্রচলিত পদ্ধতির চাষাবাদ ও উৎপাদন প্রক্রিয়ার ফলে এ খাতের অর্জন ছিল না প্রত্যাশিত। তাই কৃষিকে প্রযুক্তি বান্ধব করে কম খরচ ও পরিশ্রমে ফসল ও পণ্য উৎপাদনের বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই রাজধানীতে আয়োজন করা হয় 4 দিন ব্যাপী ধান ও শস্য প্রযুক্তির প্রদর্শনী। মেলায় অংশ নেওয়া স্টলের প্রতিনিধিরা জানালেন, উৎপাদন প্রক্রিয়াকে সহজ করতে খুবই কার্যকর এসব যন্ত্র ও প্রযুক্তি। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এখানে আসলাম, মেলা দেখলাম, পরিবেশটাও সুন্দর লাগলো, ঢুকলাম এখানে। তার ফাঁকে যদি কোনো জিনিস মনোভূত হয়
ক্রয় করে নিয়ে যাব। উন্নত প্রযুক্তিগুলো নিয়ে আমরা এসেছি, সেই আমাদের উৎপাদিত কৃষক ভাইদের পেডিটা যেন কোনো ওয়েস্টেজ না হয়, সুন্দরভাবে যেন সেটা পরিপূর্ণভাবে প্রসেস করতে পারে। তো এইবার বর্ষর মেলা হচ্ছে, দেখি এর ভিতরে কি কি আরো পাই। আমাদের আলু আর ধান আরো উন্নত মান করে এটা প্যাকেটজাতকরণের জন্য মেলায় মেশিন দেখতে আসছে। প্রদর্শনীর পাশাপাশি দেশের তৈরি খাদ্যপণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিতি করানো এই মেলার উদ্দেশ্য বলে জানালেন আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। আমাদের এত ভালো ভালো কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো প্রোডাক্টগুলো সেই সম্পর্কে একটা ফ্যামিলিয়ারাইজ হওয়া এবং বিভিন্ন বিজনেস অপরচুনিটি এক্সপোর্টের ক্ষেত্রে বা লোকালের ক্ষেত্রে এই অপরচুনিটিগুলো ফাইন্ড আউট করা। এশিয়া, তারপর আপনার আফ্রিকা, মিডল ইস্ট, ইভেন কি আমরা ইউরোপে এখন মার্কেট করতেছি। আমরা একসময় লোকাল মার্কেটিং করতাম, কিন্তু মার্কেটের অবস্থা ভালো, কিন্তু আমরা পরে এক্সপোর্টের দিক মনোযোগ হওয়ার পর আমরা এক্সপোর্টের দিকে আগে গেছি, লোকাল মার্কেট অফ করে দিচ্ছি। এই প্রচারণার মাধ্যমে আমরা অ্যাগ্রো প্রসেসিং সেক্টরকে আরো বিকশিত করতে চাই। সকাল থেকে শুরু হয়ে মেলা চলে প্রতিদিন সন্ধ্যা 7টা পর্যন্ত। এবারের মেলার পর্দা নামবে শনিবার সন্ধ্যায়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে প্রক্রিয়াজাতকরণ খাদ্যপণ্য নিয়ে 4 দিনের ফুড প্রো বাংলাদেশ 2015। সেখানে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মেলার শেষ দিনের খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মাহবুব। হরিপদ, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে কিন্তু আসলে এই যে মেলায় আমরা দেখছি, এটা যে মেলাটা সেই সকাল থেকে কিন্তু এখানে দর্শনার্থী অল্প অল্প করে আসছেন এবং আজকে এই মেলার কিন্তু শেষ দিন। এখানে আসলে কৃষি উপকরণ, যেটা আসলে কৃষি পণ্য উৎপাদন পর্যায় থেকে শুরু করে সেই পণ্যকে আসলে বিভিন্নভাবে প্রসেস করে বিভিন্ন খাবারে রূপান্তর করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়ার কিন্তু সমস্ত পর্যায়ের যে যন্ত্রপাতি ব্যবহার হয়, সেই যন্ত্রপাতি কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। মূলত আসলে যে কৃষি পণ্যগুলো আছে এখানে আসলে ধান, গম বা অন্যান্য যে কৃষি খাদ্য, সেই সব কৃষি খাদ্যর আসলে উৎপাদন প্রক্রিয়ার সাথে যে যন্ত্রপাতিগুলো জড়িত, সেই যন্ত্রপাতিগুলোর প্রদর্শনী কিন্তু এখানে আছেন এবং কৃষক পর্যায়ে আসলে এইসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে আসলে উৎপাদন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং স্বল্প বিনিয়োগে বা স্বল্প স্থানে আসলে উচ্চতর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই উৎপাদন প্রক্রিয়াকে যে বাড়ানো, সেই বাড়ানোর জন্য আসলে যে ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হয়, আধুনিক বিজ্ঞানের যে আবিষ্কার, সেসব যন্ত্রপাতি কিন্তু এখানে রয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাবেন আমরা একটি যন্ত্রের দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে। এই যন্ত্রটি কিন্তু আসলে উৎপাদিত যে পণ্য, সেই পণ্যকে আসলে বিভিন্নভাবে তার গুণগত মান ঠিক রেখে আসলে বিভিন্ন ধরনের খাদ্যে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু এখানে আছে। তো এখানে যিনি আছেন, আপনার কাছে আগে একটু জানতে চাই যে এই মেশিনটা দিয়ে আসলে কি করা হয়? এই মেশিনটা দিয়ে চাউল এবং ডাউল বাছাই করা হয়। চাউলের মধ্যে যে লাল চাউল, মরা চাউল থাকে কিংবা ডাউলের মধ্যে যে ডাস্ট থাকে, ওইগুলি পরিষ্কার করা হয়। ভালোগুলি একদিক যায়, রিজেকশনগুলো অন্যদিক যায়, আউট করে দেয়। তো এই ধরনের মেশিন ব্যবহারের মাধ্যমে কিন্তু আসলে যে কৃষিপণ্য, সেই কৃষিপণ্যকে কিন্তু আরো গুণগত মানটিকে ঠিক রেখে কিন্তু সেই কৃষিপণ্যের যে বাজার, সেই বাজার কিন্তু বাড়ানো হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আসলে দেশের উৎপাদিত কৃষিপণ্যকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বা আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ধরনের যন্ত্রপাতি খুবই কার্যকর। এবং বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ, অর্থনীতিতে কিন্তু এখনো কৃষির বড় অবদান রয়েছে, সেই বিবেচনায় কিন্তু আসলে এই ধরনের প্রযুক্তির মেলা কিন্তু একটা ভালো সুযোগ তৈরি করছে আসলে আমাদের কৃষিকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে নেওয়ার ক্ষেত্রে। তো এই মুহূর্তে আমি আয়োজকদের একজন আছেন আমার সঙ্গে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো পঞ্চমবারের মতো এই মেলাটি আয়োজন করছেন, তো এবার আজকে শেষ দিন, মেলায় আসলে এই যে কদিন মেলা চললো, আসলে তাতে আসলে আপনারা কিরকম সাড়া পেলেন বা আপনাদের উদ্দেশ্য আসলে কতটুকু সফল হয়েছে এবারের মেলায়? শিওর, ধন্যবাদ আপনাকে। এই মেলাটাকে আমরা করে আসছি 2010 সাল থেকে। এর একটা উদ্দেশ্য থাকে আমাদের যে গ্লোবালি যে টেকনোলজি ট্রান্সফার, মোস্টলি দ্য এগ্রিকালচার, ফার্মিং, পোস্ট হারভেস্ট টেকনোলজি এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, গ্রেইন ইন্ডাস্ট্রি, সেই যে টেকনোলজিগুলো আসছে ডে বাই ডে, সেই টেকনোলজিগুলোর সাথে আমরা একই ছাদের নিচে যে আমাদের যারা ইন্টারেস্টেড গ্রুপ, স্পেশালি এগ্রিকালচার সেক্টর এবং ফুড প্রসেসিং সেক্টর, এদের সাথে এই পণ্য এবং এখানে যারা আগত দর্শক, তাদের সাথে একটা মেলবন্ধন তৈরি করার জন্যই এই মেলাটা করার আমাদের উদ্দেশ্য। এখানে আসলে কারা অংশগ্রহণ করেছে? বিভিন্ন স্টল দেখতে পাচ্ছি, কতগুলো দেশ অংশগ্রহণ করেছে এবং কি ধরনের প্রযুক্তি নিয়ে এসেছে? এখানে মোরালেস প্রায় আমরা 14টা দেশের পার্টিসিপেশন পেয়েছি।
তো এখানে যেমন আমরা যদি বলি রাইস গ্রেন ইন্ডাস্ট্রি, এখানে মোস্টলি অটোমেটিক রাইস মিল ইন্ডাস্ট্রির এখন যে বাজার, এইটার যে টেকনোলজিগুলো সেটাই আসছে বেশি, মোস্টলি জার্মানি থেকে আসছে, জাপান থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, এবং এর সাথে সাথে যারা অটোমেটিক রাইস প্ল্যান্ট বসাতে চায় তারাও এখানে আসছে। সো দ্যাট তাদের যেটা হচ্ছে, তাদের যে টেকনোলজিক্যাল নো হাউটা তারা এখান থেকে খুব ভালোভাবে গেইন করতে পারছে। কৃষি পণ্যকে যেটা বলা হচ্ছিল যে কৃষি পণ্য যেটা উৎপাদন পর্যায়ে যে পণ্যটা আসে সেটাকে বিভিন্ন ভাবে ডাইভার্সিফাইড করে আসলে খাবারের বিভিন্ন আকারের আসলে বিভিন্ন স্বাদের খাবার প্রস্তুত করার এই ধরনের যন্ত্রপাতিগুলো আছে বলে আমি জানতে পেরেছি। তো সেটা নিয়ে একটু জানতে চাই। রাইট, সেটা আপনি প্রসেস ফুড মেশিনারি বলতে পারেন। যেমন আপনারা যে চিপসটা খাচ্ছেন বা চানাচুর হোক বা জুস হোক, সেটার এখানে জুস মেকার থেকে শুরু করে গ্রাইন্ডার, এবং আমাদের এখানে হ্যাভি মেশিনারিজ আসছে যেগুলো আপনার বেকারি বিস্কিট আইটেম আপনারা যেটা খান, আইসক্রিম যেটা খান, সেটা সব মেশিনারিজ এখানে আছে। সো এখানে নিত্য নতুন যে টেকনোলজিগুলো, এবং সবচেয়ে বড় কথা আমরা যে ফুড সেফটি বলে আসি, এখানকার যে ইনগ্রেডিয়েন্টস কোম্পানিগুলো আছে, এবং এটা সব বিএসটিআই মানে অনুমোদিত সব কোম্পানি, এবং তাদের যে পণ্যের মান, সেই গুণগত মান দেখিয়ে এরা এখানে আসছে। আসলে যারা উদ্যোক্তা তারা কি এখান থেকে আসলে মেশিন সংগ্রহ করে এটা বাজারজাত করার ক্ষেত্রে যে ওই ধরনের সুযোগটা কি এখানে আছে, যে উদ্যোক্তাদের জন্য কি আসলে মেশিন কেনার বা নাকি শুধু তারা আসলে শুধু এই টেকনোলজিটা সম্পর্কে জানারই সুযোগ পাচ্ছে? নো, এখানে এক অর্থে আমাদের এটা, যদিও আমরা বলছি ইট ইজ শোকেস, বাট এখান থেকে স্পট সেলেরও সুযোগ আছে। মোস্টলি কেউ যদি চায়, এখানে হয়তো তাদের যে লোকেশন বা আমাদের জনবলের সংকটে বা তাদের অনেক সময় যে পণ্যগুলো আনতে চায় সেটা আনা সম্ভব হয়ে ওঠে না এই স্বল্প সময়ে, কারণ আমাদের এটা যেটা হয় সব রিএক্সপোর্ট বেসিস পণ্য এখানে দেখানো হয়। সো সেই ক্ষেত্রে এখানে এসে স্পট অর্ডার দিলে তারা তাদের এখানকার লোকাল এজেন্ট আছে, প্রিন্সিপাল কোম্পানি আছে, তার মাধ্যমে তারা সেই প্রোডাক্টটি সরবরাহ করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম এই মেলার যে আয়োজক তাদের একজনের সাথে। তো এখানে আসলে আমার এই হাতের বাম পাশে আমি আরেকটি মেশিন দেখাতে চাই আপনাদেরকে। এখানে আসলে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো দিয়েই কিন্তু আসলে যে কৃষি পণ্য, সেই কৃষি পণ্যের কিন্তু আসলে যে কৃষি পণ্যকে কিন্তু আসলে বিশ্ব দরবারে আসলে পৌঁছে দেওয়া সম্ভব। তো আসলে কৃষি ক্ষেত্রে আসলে সারা বিশ্বের যে সমস্ত আসলে শীর্ষস্থানীয় দেশ আছে, যেখানে আসলে কৃষিকে যারা আসলে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে, সেই সব দেশের অভিজ্ঞতা কিন্তু এখানে এসে দর্শনার্থীরা সহজেই আসলে নিতে পারছেন এবং তারা সেটাকে কাজে লাগাতে পারছেন। তো আজকের এই মেলা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে। তো এই ছিল আসলে আমার কাছে এই মেলার সর্বশেষ খবর। দর্শক, সহকর্মী মোস্তফা মাহবুব রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে কৃষিভিত্তিক শিল্পের জন্য বিশেষায়িত যে মেশিনারিজ নিয়ে যে মেলা হচ্ছে ফুড প্রো বাংলাদেশ 2015, সেই মেলার সবশেষ খবরাখবর। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নেই এক নজরে সেসব খবরগুলো। লিউকেনের মূল নকশাটি আমাদের কাছে নেই, কিন্তু এটার অনুলিপি আছে। মূল নকশাটি আমেরিকার যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে, এটা এই তথ্য আমাদের কাছে আছে। তো আমরা এই অনুলিপি বা ফটোকপিকে আমরা বিশ্বাস না করে আমরা মূল যে ডকুমেন্টটি আছে এটি আমরা পেতে চাই। সেই মূল ডকুমেন্টটি না পাওয়া পর্যন্ত আমরা এই প্রকল্পটি কাজ আপাতত বন্ধ রেখেছি। 50-70টি কাজ এগিয়ে চলছে, কিউমুলেটিভলি বাই 25% কাজ হয়ে গেছে। আমরা সেই টার্গেট ডেট মোতাবেকই এই প্রকল্পটি বাস্তবায়ন দেখতে পাবো। আমার কাছে শতকরা 80-90 ভাগ বা 90 ভাগ তদবির আসে যেগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি মনে করি আমার বিচারে, সেটা অন্যজনের বিচারে নাও হতে পারে। তবে তদবির যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর কালচার হয়ে উঠেছে, এটা অস্বীকার করার কিছু নেই। এখনো আমাদের জ্বালানির কিছু সমস্যা রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফুড প্রসেসিং এর জন্য কেউ যদি উত্তরবঙ্গে শিল্প কারখানা করতে চান, অবশ্যই সরকারের উচিত অগ্রাধিকার ভিত্তিতে সেই কারখানাগুলিতে গ্যাস সংযোগ দেওয়া। 2015 সালের যে শিল্পনীতি প্রণয়ন করছি, এই শিল্পনীতিতে কিন্তু অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিকে একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা প্রথম দিন থেকেই কিন্তু ব্যাংক ইন্টারেস্ট 1 ডিজিটে নামাবার কথা বলে আসছি। অর্থমন্ত্রী এটা নিয়ে আলোচনা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন। আমরা আশা করি ব্যাংক ইন্টারেস্টের রেট 1 ডিজিটে এসে যাবে। Malaysia is more than $2 billion
মালয়েশিয়া সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু, তবে আমাদের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেক বেশি। মালয়েশিয়া বাংলাদেশে 2 বিলিয়নের বেশি রপ্তানি করে, সেখানে মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানি মাত্র 140 মিলিয়ন। সেদেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেলে এই বাণিজ্য ঘাটতি কমে আসবে এবং আমি মনে করি এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হবে। The duty-free market access to Malaysia, our volume of trade will be increased. এবারে দেখব গত সপ্তাহে পুঁজিবাজারের খবরাখবর এক নজরে। লেনদেন এবং সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের মাঝামাঝিতে লেনদেন বাড়লেও শেষে কমে যায় লেনদেন এবং সূচকের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 66 কোটি 1 লাখ টাকা, সূচক কমে 52 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস টিএসসিতে লেনদেন হয় 338 কোটি 48 লাখ টাকা। এদিন সূচক ছিল 4728 পয়েন্ট। লেনদেনের এই পরিমাণ এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 22 কোটি 29 লাখ টাকা কম। দ্বিতীয় কার্যদিবসে লেনদেন বেড়ে দাঁড়ায় 416 কোটি 47 লাখ টাকা। এদিন সূচক বেড়ে দাঁড়ায় 4776 পয়েন্ট। তৃতীয় কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 449 কোটি 49 লাখ টাকা। এদিন সূচক ছিল 4779 পয়েন্ট। লেনদেন এবং সূচকের পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। চতুর্থ কার্যদিবসে লেনদেন কমে দাঁড়ায় 308 কোটি 90 লাখ টাকা। এদিন সূচক ছিল 4716 পয়েন্ট। লেনদেনের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। পঞ্চম কার্যদিবসে লেনদেন কিছুটা বেড়ে দাঁড়ায় 404 কোটি 49 লাখ টাকা। এদিন সূচক ছিল 4676 পয়েন্ট। সূচকের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 253টির এবং অপরিবর্তিত ছিল 15টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল আলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক এবং রিসাইলেন্স ওয়ান। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতিন স্পিনিং মিলস, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছিলাম রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চলছে মালয়েশিয়ান বিভিন্ন পণ্য এবং সেবা নিয়ে একটি প্রদর্শনী, শোকেস মালয়েশিয়া 2015। আজ হচ্ছে সেই শোকেসের শেষ দিন। সহকর্মী জুবায়ের ফয়সাল সেখানে রয়েছেন এবং সবশেষ খবর জানবো তার সঙ্গে। হরিপদ, আপনাকে ধন্যবাদ। আমি হোটেল সোনারগাঁওয়ের যে প্রদর্শনীটিতে এখন দাঁড়িয়ে আছি, এটির নাম শোকেস মালয়েশিয়া 2015। চতুর্থবারের মতো এই আয়োজনটি করা হয়েছে এবং বাংলাদেশে এটি আয়োজন করার প্রেক্ষাপট হলো বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং এখানকার ব্যবসায়ীদের সঙ্গে মালয়েশিয়ার যে বিনিয়োগকারী বা উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে আসলে মত বিনিময়ের একটি সুযোগ। তো এই যে শোকেস বিষয়টি নিয়ে আসলে বাংলাদেশের মানুষের কাছে শোকেস শব্দটি মানেই হলো একটি কাঠ কিংবা কাঁচ কিংবা আপনার স্টিল দিয়ে তৈরি কোনো একটি আসবাবপত্রের নাম, যেটির মধ্যে গৃহস্থালিতে প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র বা সবচেয়ে বেশি দরকারি হয় এরকম মূল্যবান জিনিসপত্র তারা সংরক্ষণের জন্য রাখেন। এটির নাম মূলত শোকেস আমাদের কাছে। তো এই যে প্রদর্শনীটি, এখানেও আসলে শোকেস বিষয়টিকে ওভাবেই তুলে ধরা হয়েছে এবং এখানে এই শোকেসের মাধ্যমে বোঝানো হয়েছে যে একই আঙ্গিনার মধ্যে মালয়েশিয়ার বিভিন্ন ধরনের পণ্য, যেমন শুধু পণ্যই নয়, এখানে যেমন খাদ্যদ্রব্যের মতো পণ্য রয়েছে, তাছাড়া রয়েছে এখানে আরও অনেক বিষয়, যেমন মালয়েশিয়ায় যাওয়ার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের বিমান সংস্থা বা এয়ার এজেন্সিগুলো তাদের যে টিকেটিং বা সেখানে কিছু মূল্য হ্রাসের ব্যাপার বা কিছু ছাড় রয়েছে, এই ধরনের যেসব প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি রয়েছে সেবা খাতের অনেক প্রতিষ্ঠান যারা স্টল দিয়েছেন এখানে। সেখানে তার মধ্যে রয়েছেন মালয়েশিয়ার বিখ্যাত কিছু হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে স্টল দেওয়া হয়েছে এবং তারা আসলে এখানে যে জিনিসটি বোঝাতে চাচ্ছেন সেটি হলো যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট তারা প্রতি বছর মালয়েশিয়া যাচ্ছেন পড়াশোনা করার জন্য এবং এই পড়াশোনা করার জন্য যে তারা যেসব প্রবলেমগুলোতে পড়েন বা সমস্যাগুলো ফেস করেন, যে ভিসা প্রসেসিং কিংবা এমবেসি ফেস বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেসব সমস্যাগুলো তারা ফেস করেন, সেই সব সমস্যাগুলোকে সমাধান করার জন্য তারা আসলে এখানে এই স্টল থেকে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাছাড়া আরও যে বিষয়গুলো রয়েছে, যে আমরা দেখেছি যে এই প্রদর্শনীটি 14 তারিখ শুরু হয়েছে এবং এটি যে 3 দিনব্যাপী যে প্রদর্শনী,
এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে বাণিজ্য ঘাটতি রয়েছে কিছু সেগুলো দূর করার ক্ষেত্রে আমাদের সরকার বাংলাদেশের সরকার পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের সব পণ্য যেসব পণ্য মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে সেই সব পণ্যগুলোর শুল্কমুক্ত কোটামুক্ত বাজার চাচ্ছেন বাংলাদেশ সরকার এবং সেক্ষেত্রে মালয়েশিয়ার ব্যবসায়ীরাও বলছেন যে বাংলাদেশের পণ্যের একটি ব্যাপক চাহিদা মালয়েশিয়ায় রয়েছে এবং এই কারণেই আসলে তারাও মোটামুটি আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে। তো আরেকটি বিষয় যেটি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক তারা মালয়েশিয়ায় কাজ করেন এবং দীর্ঘদিন থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে এই যে শ্রমিক আনা নেওয়ার মধ্যে যে একটা বিষয় রয়েছে সেটি কিন্তু দীর্ঘদিন ধরে চালু রয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছরই মালয়েশিয়ায় পড়াশোনা করার জন্য স্বাস্থ্যসেবা সেবা নেওয়ার জন্য বা কাজের খোঁজে মালয়েশিয়ায় যাচ্ছেন অনেক মানুষ। তো সে কারণে বাংলাদেশের জন্য একটি বড় শ্রম বাজার মালয়েশিয়া বলা যায়। তো এশিয়ার এই দেশটি মোটামুটি বেশ কয়েক বছর ধরে উন্নত দেশের কাতারে নাম লিখিয়ে নেওয়ার কারণে বাংলাদেশ থেকে কিন্তু অনেক শ্রমিক এবং শ্রম বাজার মোটামুটি মালয়েশিয়ায় মুক্ত হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের যেসব পণ্য মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে তারও কিন্তু চাহিদা দিন দিন বাড়ছে। আরেকটি বিষয় যে আপনি এখানে এই যে শোটি দেখতে পাচ্ছেন প্রদর্শনীটি, এখানে আপনি দেখেন আমার পেছনেই কিছু স্টল রয়েছে যেখানে আপনি দেখছেন অনেক খাবার বা খাদ্যের আইটেম যেগুলো ফুড আইটেম যেগুলি মালয়েশিয়ার প্রস্তুত করা এবং এই আইটেমগুলো কিন্তু বেশ চাহিদা বাংলাদেশে রয়েছে এবং এখানকার উদ্যোক্তারা যেটি বলছেন যে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ের সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির যেসব ক্ষেত্র রয়েছে সেটা চিহ্নিত করে এই মোটামুটি সেই দিকে আগানোর ক্ষেত্রে এই প্রদর্শনীটির আয়োজন করেছে। তাছাড়া মালয়েশীয় উদ্যোক্তারা বাংলাদেশি ব্যবসায়ী শিল্পপতিদের সাথে এখানে মতবিনিময় করার সুযোগ পাচ্ছেন। আরেকটি বিষয় রয়েছে যে এখানে প্রযুক্তির ব্যবহার, যে বাণিজ্য খাতে নতুন নতুন প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু এখানে উদ্যোক্তারা উৎসাহিত হবেন বলেও তারা জানাচ্ছেন। তাছাড়া বাংলাদেশে পণ্য বিপণনের যে সম্ভাবনা তারা সরেজমিনে দেখে মালয়েশিয়ার উদ্যোক্তারা কিন্তু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য যৌথ বিনিয়োগ শিল্প স্থাপনে এগিয়ে আসার পরিকল্পনা করছে। সামগ্রিকভাবে এই প্রদর্শনীটি এই দুই দেশের যে দীর্ঘদিনের বন্ধুপ্রতিম বাণিজ্য সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অন্যান্য বিষয় রয়েছে সেটিকে ভবিষ্যৎ বিনিয়োগ ও বাণিজ্যের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে এখানকার উদ্যোক্তারা জানাচ্ছেন। তাছাড়া আরেকটি বিষয় যেটি রয়েছে যে মালয়েশিয়া যে এই প্রদর্শনীটি মালয়েশিয়াতেও আয়োজন করা হবে এবং এখানকার উদ্যোক্তারা মালয়েশিয়ান যারা আছেন তারা বলছেন, মালয়েশিয়ান হাই কমিশনারের পক্ষ থেকেও আমরা গতকাল জেনেছি যে এখানকার এই যে প্রদর্শনীটি এখন ভিজিট মালয়েশিয়া শোকেস মালয়েশিয়া নামে বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে। একইভাবে মালয়েশিয়ার কুয়ালালামপুর রাজধানীতে সেখানেও কিন্তু শোকেস বাংলাদেশ নামে এটি আয়োজন করার ক্ষেত্রে তারা আগ্রহ দেখিয়েছে এবং আগামী বছর এটি মালয়েশিয়াতে করার পরিকল্পনাও তাদের রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া আরেকটি বিষয় যেটি যে এই সোনারগাঁওয়ের প্রদর্শনীর মাধ্যমে কিন্তু মালয়েশিয়ার যেসব পণ্য বাংলাদেশের বাজারে রয়েছে এবং এইসব পণ্যের যে শুল্ক কর্তৃত্ব কিছু পণ্য রয়েছে এবং শেয়ার বাজারেও বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি হচ্ছে সেই সব পণ্য কিন্তু শুল্ক কোটামুক্ত প্রবেশাধিকার বাংলাদেশ চাচ্ছে। এটি মূলত এখনকার এই প্রদর্শনীর বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে। তো হরিপদ, আমার কাছে প্রদর্শনী থেকে এই ছিল সবশেষ খবর। দর্শক, সহকর্মী জুবায়ের ফয়সাল রাজধানীর সোনারগাঁ হোটেল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সেখানে যে মালয়েশিয়ান বিভিন্ন পণ্য এবং সেবা নিয়ে শোকেস মালয়েশিয়া 2015 অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে 3 দিনের সেই প্রদর্শনীর শেষ দিনের খবরাখবর জানাচ্ছিলেন এবং দুই দেশের বাণিজ্যকে আরও বেগবান করতে এবং আরও বাণিজ্য সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এ ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা ও বরিশাল বিভাগের শাখা ব্যবস্থাপকদের ত্রৈমাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনার একটি হোটেলে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়িক পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিনিয়োগ করতে গিয়ে আজকে আপনার লিখিত প্রস্তাবের পরে কিন্তু দিয়ে ব্যবহারকে আমরা। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভারতে প্রতিটি কল ড্রপের জন্য মোবাইল ফোন কোম্পানিগুলোকে 1 রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ITRAI। আগামী বছরের শুরু থেকে কার্যকর হবে এই নির্দেশনা। ITRAI এর চেয়ারম্যান RS শর্মা জানান, একজন গ্রাহক দিনে সর্বোচ্চ 3 বার এই ক্ষতিপূরণ পাবে। প্রতিটি কল ড্রপের 4 থেকে 5 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে গ্রাহককে এই ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানানো হবে। প্রিপেইড গ্রাহকদের
ক্ষেত্রে ব্যালেন্স যোগ করে এবং পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিলে ছাড় দেওয়ার মাধ্যমে এই ক্ষতিপূরণ দেয়া হবে বলে মোবাইল কোম্পানিগুলোকে দেয়া ওই নির্দেশনায় জানানো হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না ভারতের বিভিন্ন প্রদেশের রাজ্য সরকার। এ কারণেই ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়তই বাড়ছে ডাল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম। সম্প্রতি এমন মন্তব্য করেছে দেশটির কৃষিমন্ত্রী রাধা মোহন সিং। এ সময় তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বারবারই ব্যর্থ হচ্ছে তারা। বর্তমানে ভারতের ডাল রপ্তানি নিষিদ্ধ, আমদানিও শুল্কমুক্ত। এছাড়া চাহিদা অনুযায়ী ভারতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ রয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার। এরপরও নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছে দেশের সাধারণ মানুষ। ডালসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন রাজ্যের সরকারকে করণীয় বিষয়ে প্রস্তাব দেওয়ার কথা বলা হলেও তারা সাড়া দেয়নি। বর্তমানে দেশটিতে প্রতি কেজি ডাল বিক্রি হচ্ছে 118 রুপি করে। চীনের অর্থনীতি এখন গতানুগতিক ধারা থেকে বের হয়ে আধুনিক ধারায় ফিরতে শুরু করেছে। এ কারণে দেশের অর্থনীতির এমন ধীর গতির মধ্যে পুরো জাতির আস্থা ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে, এমন মন্তব্য করেছেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। চীনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 2025 সালের মধ্যে দেশটির অবকাঠামোগত উন্নয়ন অনেকটা এগিয়ে যাবে। পাশাপাশি সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিতে এবং তরুণ উদ্যোক্তা তৈরিতেও সাফল্য অর্জন করবে চীন। তাই নগরায়ন এবং কৃষিখাতকে আধুনিকায়নের জন্য বিনিয়োগের পাশাপাশি দেশের নীতি নির্ধারকদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি আরও বলেন, দেশের যোগাযোগ খাত, আবাসন খাত এবং বাণিজ্যিক অঞ্চলগুলো উন্নয়নে কাজ করছে সরকার। রাশিয়া তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ শিগগিরই $10,000 কোটি পৌঁছাবে। সম্প্রতি এ আশা প্রকাশ রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সেই মেসকভ বলেছেন, টার্কিশ স্ট্রিম প্রকল্প এবং আকু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের মধ্য দিয়ে এ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে। এর আগে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আশা প্রকাশ করেন, 2023 সালের মধ্যেই দু দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $10,000 কোটি পৌঁছাবে। 2014 সালে এ পরিমাণ ছিল $3,000 কোটি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। অসাধু কর্মকর্তাদের কারণে সরকারের কল্যাণমুখী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী, জীবনমান উন্নয়নে আয় বৈষম্য কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম, কমেছে আদা, রসুন, পেঁয়াজের দামও। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুরান ঢাকায় জমে উঠেছে শাখা সিঁদুরের বেচাকেনা, জমজমাট পূজার সরঞ্জাম বিক্রিও। এবং ভারতীয় মোবাইল কোম্পানিগুলোকে প্রতিটি কল ড্রপের জন্য ক্ষতিপূরণ গুনতে হবে 1 রুপি, দেয়া হবে দিনে সর্বোচ্চ 3 বার। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।